আচ্ছা, আমি আপনাদের কমেন্ট বক্স পড়ছিলাম, সেখানে দেখলাম যে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন স্যার চ্যুতি সম্পর্কে একটা ক্লাস দিলে খুব ভালো হয়। আপনাদের রিকোয়েস্টে আজকে চ্যুতি সম্পর্কে সম্পূর্ণ ক্লাস দেওয়া হচ্ছে। ক্লাসটা হয়তো একটু বড় হবে, কিন্তু এই টোটাল একটা ক্লাসের মধ্যে আমরা ম্যাক্সিমামটা কভার করে দিচ্ছি। ওকে, চলুন তাহলে। আচ্ছা, প্রথমে আমরা দেখে নেব চ্যুতি কীভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, একটা ছোট গল্প দিয়ে আরম্ভ করি। মনে করুন দুজন স্বামী স্ত্রী আছে, একজন হচ্ছে নবনীতা, একজন সৈকত। ওকে, এবার দেখো নবনীতা সৈকতের জামা থেকে একটা অন্য পারফিউমে গরম গন্ধ পেল। তখন নবনীতা কি করবে? সৈকতকে সন্দেহ করবে, তাই তো? তাহলে প্রথম পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে আরম্ভ হবে সন্দেহ। তার পরবর্তীকালে যদি আরও 7 দিন ধরে গন্ধ পায়, তখন নবনীতা কি করবে? সৈকতের যে বিশাল ঝামেলা করবে। তারপরে দ্বিতীয় স্টেজ কী হচ্ছে? চরম পরিমাণে ঝগড়া এবং ঝামেলা। তারপরে স্টেজে কী হবে? দেখা গেলো ঝগড়ার মাত্রা অতিরিক্ত চলে গেল, আর থামছে না। তখন শেষ পর্যায়ে বা অন্তিম পর্যায়ে কী হবে? একে অপরের সেপারেশন, বা যেটাকে আমরা ডিভোর্স বলি। তাই 3টে স্টেজ: প্রথম সন্দেহ, তারপরে চরম মাত্রায় ঝগড়া, তারপর যে ডিভোর্স বা সেপারেশন, তাই তো? ঠিক সেরকম চ্যুতির ক্ষেত্রে কী হয়? প্রথমে শিলাস্ত্রের মধ্যে সূক্ষ্ম চির ধরবে। যে সূক্ষ্ম চির ধরবে সেটাকে আমরা বলবো ভূগোলের ভাষায় দারুণ বা জয়েন্ট। তারপরে স্টেজে কী হবে? ওই শিলাস্ত্রের মধ্যে চিরের পরিমাণ বেড়ে সেটাকে আরও গ্যাপ হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। সেই ফাঁকাটাকে আমরা কি বলবো? ফাটল বা ফ্র্যাকচার। এবং শেষ পর্যায়ে কী হবে? সেই ফাটলটা আরও বড় হয়ে গিয়ে ফাটল বরাবর দুটো শিলাস্তরের আপেক্ষিক স্থানান্তর ঘটবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটাকে তখন আমরা কি বলবো? চ্যুতি বা ফল্ট। আচ্ছা দেখুন, যেমন এখানে একটা কাঁচের গ্লাস আছে। এই গ্লাসটাকে যদি আমি প্রথমে এরম করে মারি, প্রথমে কিন্তু ফাটবে না, প্রথমে একটা হালকা চির হবে। তারপর আবার জোরে যদি মারি, ওই চিরের পরিমাণটা বাড়বে। তারপর আরও যদি জোর করে মারি, তাহলে কাঁচের গ্লাসটা এক অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই প্রথমে যে চির ধরলো সেটাকে আমরা কি বলবো? জয়েন্ট। তারপরে যেটা হচ্ছে ফ্র্যাকচার। তারপরে শেষে যখন কাঁচের গ্লাসটা আলাদা হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? চ্যুতি, ভূগোলের ভাষায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হলো স্টেজ 1। স্টেজ 2, সেট 2। সেট 2 আমরা কি দেখব? এই যে চ্যুতি সৃষ্টি হলো, চ্যুতি সৃষ্টির ফলে যে খাড়া তল সৃষ্টি হবে, ঠিক আছে, আদি খাড়া তল সৃষ্টি হবে। চ্যুতির প্রত্যক্ষ প্রভাবে যে আদি খাড়া তল সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলবো? চ্যুতি ভিগু, বা ইংরেজি বলে ফল্ট স্ক্রাব। ওকে, আর যদি চ্যুতির ফলে সৃষ্টি না হয়ে বহির্জাত শক্তির ফলে, নদী, বায়ু, হিমবাহের বৈষম্যমূলক ক্ষয়ের ফলে কম খাড়া ঢাল সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা কি বলবো? চ্যুতি রেখা ভিগো, অর্থাৎ ফল্ট লাইন স্ক্রাব। তাহলে এক কথায় কি? চ্যুতির ফলে বা চ্যুতির প্রত্যক্ষ প্রভাবে যখন খাড়া তল সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা কি বলবো? চ্যুতি ভিগু, ফল্ট স্ক্রাব। যখন বহির্জাত শক্তির ফল হবে, তখন সেটা বলবো চ্যুতি রেখা ভিগো বা ফল্ট লাইন স্ক্রাব। ওকে, দুটো সেট কমপ্লিট। সেট 3, চ্যুতি রেখা। আর চ্যুতি রেখা ফল্ট লাইন, আর চ্যুতি তল ফল্ট প্লেন বুঝে নেবো আমরা। যে রেখা বরাবর চ্যুতি হবে তাকে আমরা বলবো চ্যুতি রেখা, আর চ্যুতি রেখার ফলে যে তল সৃষ্টি হবে তাকে আমরা বলবো চ্যুতি তল। আচ্ছা দেখুন, এখানে কটা বই আছে? দুটো বই আছে। ওপরের একটা বই আর নিচে একটা বই আছে, দুটো বই আছে, ঠিক আছে। এরপরে ওপরের যে বই, এটা ভূগোলের ভাষায় ওপরে যে অংশ থাকবে সেটাকে আমরা বলবো ঝুলন্ত প্রাচীর, ঠিক আছে। আর নিচে যেটা থাকবে সেটাকে আমরা বলবো পাদমূল প্রাচীর। আচ্ছা দেখুন, এই দুটো বইকে আমরা কি একটা লাইন বরাবর দেখেছি? এই যে লাইন বরাবর, এটাকে আমরা কি বলবো? চ্যুতি রেখা বা ফল্ট লাইন। এবার দেখুন, এই লাইন বরাবর দুটো বইকে যদি আমি আলাদা করি, দেখুন তো, এই লাইন বরাবর দুটো বইকে যদি আমি আলাদা করি, একটা তল সৃষ্টি হচ্ছে। এই যে এই তল সৃষ্টি হচ্ছে। এই তলটাকে আমরা কি বলবো? চ্যুতি তল বা ফল্ট প্লেন। অর্থাৎ এক কথায় কি বলবো আমরা? যে রেখা বরাবর চ্যুতির সৃষ্টি হবে সেই রেখাটাকে বলবো চ্যুতি রেখা। ওই রেখার বরাবর চ্যুতিটাকে কাটলে যে তল পাওয়া যাবে সে চ্যুতি তল। আচ্ছা দেখুন, এই হাতটা, এটা একটা, দুটো হাত, একটা রেখা, এটা একটা রেখা, চ্যুতি রেখা। এই বরাবর যে হাতটা আমি কেটে দিই, তাহলে কি হবে? দেখুন, তল পেয়ে যাচ্ছি। এটাকে আমরা কি বলবো? চ্যুতি তল। আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা দেখুন, এটা একটি আলু আছে, তাহলে এই আলুতে আমি একটা এরকম করে দাগ দিলাম, এটাকে আমরা কি বলবো? চ্যুতি রেখা। ওকে, এবার চ্যুতি রেখা বরাবর যদি আমি আলুটাকে কাটি, এই চ্যুতি রেখা বরাবর যদি আমি আলুটাকে কেটে দিই, দুইভাবে কেটে দিলাম, দেখুন তো, আলুটাকে দুইভাবে কাটলে কি পেলাম? তল পেলাম। তাহলে এটাকে আমরা কি বলবো? চ্যুতি তল। ওকে, আচ্ছা চলুন এবার ছবিতে আর একটু বুঝে নেওয়ার চেষ্টা করি।
ছবিতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখুন, এটা মনে করুন দুটোই, এটা হচ্ছে এ পার্ট, এটা বি পার্ট। তাহলে এই যে মাঝখানে যে রেখাটা, এই রেখাটাকে আমরা কি বলবো? চ্যুতি রেখা। এই রেখা বরাবর যখন দুটো পার্ট আলাদা হয়ে যাবে, এই রেখা বরাবর যখন দুটো পার্ট আলাদা হয়ে যাবে, এটা হচ্ছে এ, এটা বি, এই রেখা বরাবর যখন আলাদা হয়ে যাবে তখন এই যে তলটা সৃষ্টি হচ্ছে, এই তলটা, এটাকে আমরা কি বলবো? চ্যুতি তল। আশা করি চ্যুতি রেখা এবং চ্যুতি তলের পার্থক্য আমরা বুঝতে পেরে গেছেন। এরপরে হচ্ছে সেট 4। আচ্ছা, এবার চ্যুতি তলের একাধিক দাম আছে তার প্রকৃতি অনুযায়ী। যেমন দেখবেন, যখন আমরা চিকেনটাকে ফ্রাই করে খাই তখন সেটাকে বেসন দিয়ে ফ্রাই করে, তখন সেটাকে বলি চিকেন পকোড়া, তাই তো? চিকেনটাকে যখন কষা কষা করে রান্না করি তখন সেটাকে কি বলি? চিকেন কষা। আবার যখন চিকেনটা ঝাল ঝাল করে রান্না করি তখন বলি চিলি চিকেন। আবার চিকেনটাকে যখন লম্বা স্টিকে খাই তখন সে বলে চিকেন স্টিক। আবার কি বলে? চিকেন মাঞ্চুরিয়ান। তাহলে এই যে 5টা আইটেম বললাম, 5টা আইটেম কিন্তু খেতে আলাদা, কিন্তু এই 5টা আইটেমের মেন জিনিস কি? চিকেন। আর একটা উদাহরণ দিই, যেমন দেখা গেল আমাদের দীপালি বলে একজন আছে। দীপালি যখন তার বাবার বাড়িতে যাবে তখন তার বাবা কি বলে ডাকবে? তাকে মেয়ে বলে ডাকবে। দীপালি যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তাকে কি বলে ডাকবে? বৌমা বলে ডাকবে। দীপালি যদি আমার কাছে পড়তে আসে আমি কি বলে ডাকবো? ছাত্রী বলে ডাকবো। দীপালি যখন বিএড কলেজে যাবে তখন ওর বান্ধবীরা কি বলে ডাকবে? বান্ধবী বলে ডাকবে, তাই তো? একই মেয়ে, অবস্থান অনুযায়ী তার নাম আলাদা। ঠিক সেরকম এই চ্যুতিতল যখন আঁচড় কাটা দাগযুক্ত হবে তখন তাকে বলবো সিলিকেন স্লাইড। ওকে। চ্যুতিতল যখন কোণযুক্ত অমসৃণ শিলাচূর্ণপূর্ণ হবে তখন সেটাকে বলো চ্যুতি ব্রেক্সিয়া। এই চ্যুতিতল যখন অগভীর মাটির স্তর দ্বারা আচ্ছাদিত হবে তখন সেটাকে বলো ফ্লুকন। এই চ্যুতিতল যখন পাউডারের মতো হবে তখন সেটাকে বলবো গুজ। বুঝতেই পারছেন চ্যুতিতলের প্রকৃতি চেঞ্জ হচ্ছে, তার সাথে তার নামগুলো চেঞ্জ হয়েছে। ঠিক যেমন চিলি চিকেন, চিকেন কষা, চিকেন পকোড়া, চিকেন স্টিক, চিকেন মাঞ্চুরিয়া। ঠিক যেমন দীপালি কোথাও মা, কোথাও বৌমা, কোথাও মেয়ে, কোথাও ছাত্রী, কোথাও বান্ধবী। আশা করি বোঝা গেছে। এবার সেট 5, এটা খুব ইম্পর্টেন্ট। নতি হচ্ছে ডিপ, আর আয়ামকে বলে স্ট্রাইক। নতি কাকে বলবো? চ্যুতি তল এবং অনুভূমিক তলের মধ্যে যে কোণ সেটাকে আমরা কি বলবো? নতি। আর আয়াম কাকে বলবো? চ্যুতি তল এবং অনুভূমিক তল যে রেখা বরাবর একে অপরকে টাচ করবে সেটাকে আমরা কি বলবো? আয়াম বলবো। চলুন একটা ছবিতে দেখা যাক। দেখুন, এটা হচ্ছে একটা তল, এখানে শিলাস্তর এইভাবে আছে। তাহলে এটা হচ্ছে কি? হরিজন্টাল প্লেন। এই লাইনটা হচ্ছে হরিজন্টাল প্লেন, ওপরের লাইনটা। আর এটা হচ্ছে শিলাস্তর, অ্যাঙ্গেল বেঁকে আছে। এই যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? ডিপ। আর এখানে এইটা যেখানে টাচ করেছে হরিজন্টাল প্লেন আর এই যে অনুভূমিক শিলাস্তর যেখানে টাচ করেছে, এখান থেকে যদি লম্বা করে একটা দাগ টেনে দিই তাহলে এইটাকে কি বলবো? স্ট্রাইক। চলুন একটু বুঝে নিই আরেকবার। আচ্ছা, তাহলে দেখুন, এটা মনে করুন আমার হাত, এটা হচ্ছে হরিজন্টাল প্লেন। আচ্ছা, এই হরিজন্টাল প্লেন অনুযায়ী এই মাটির নিচে দেখা গেলো একটা শিলাস্তর আছে, এই ডান হাতটা শিলাস্তর, এটা হচ্ছে হরিজন্টাল প্লেন। তাহলে দেখুন তো এই যে মাঝখানে এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? ডিপ বা নতি। আর এই দুটো যেখানে টাচ করছে এই ওপরে যদি আমি এরকম করে একটা রেখা টেনে দিই এই রেখাটাকে আমরা কি বলবো? স্ট্রাইক বা আয়াম। আশা করছি ডিপ আর স্ট্রাইকের মধ্যে পার্থক্য বোঝাতে পেরেছি। এরপরে আমরা চলে আসবো সেট 6-এ। সেট 6-এ কী বললাম? একটা হচ্ছে ঝুলন্ত প্রাচীর আর একটা হচ্ছে পাদমূল প্রাচীর, অর্থাৎ হ্যাঙ্গিং ভ্যালি, আর হচ্ছে ফুটওয়াল। কি বলেছিলাম? চ্যুতিতল। চ্যুতিতলের ওপরে এই হাতটা আছে, এই চ্যুতিতলের ওপরের যে অংশটা সেটাকে আমরা কি বলবো? ঝুলন্ত প্রাচীর। আর নিচের যে অংশটা সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ফুটওয়াল বা পাদমূল প্রাচীর। দেখুন এরকম করে যদি থাকে, এই ওপরের অংশটা সবসময়ের জন্যই হবে ঝুলন্ত প্রাচীর। সে ওপরে থাকলো ঝুলন্ত প্রাচীর, নিচে নেমে গেলো ঝুলন্ত প্রাচীর। আর এই যে নিচের অংশটা এটাকে সবসময় আমরা কি বলবো? ফুটওয়াল। এটা নিচে থাকলো ফুটওয়াল, ওপরে থাকলো ফুটওয়াল। ঠিক আছে, আশা করি ঝুলন্ত প্রাচীর এবং ফুটওয়ালটা বুঝতে পেরেছেন।
এরপরে সেট 7 চলে আসবো। আচ্ছা, আমরা নতি বুঝতে পারলাম, তাই তো? এবার নতি বরাবর যখন দুটো শিলাখণ্ড সরে যাবে, এই সরে যাওয়াটাকে বলবো, যেহেতু নতি বরাবর সরে যাচ্ছে, নতিস্খলন বা ডিপ স্লিপ। আমরা বলি না স্লিপ খেয়ে পড়ে গেলাম, স্লিপ মানে কি একটু দূরে সরে যাও, তাই তো? তাহলে ডিপ কাকে বলে দেখে নিলাম, নতি বরাবর যখন দুটো শিলাখণ্ড সরে যাবে তখন সেটাকে বলবো নতিস্খলন। আর এই নতিস্খলনের ফলে যে চ্যুতির সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো, নতি স্খলন চ্যুতি, ডিপ স্লিপ ফল্ট। তাই প্রথমে আমরা ডিপ বুঝলাম, প্রথমে স্টেজ কি হচ্ছে ডিপ বরাবর যখন সরে যাবে তখন সেটা ডিপ স্লিপের ফলে যে চ্যুতির সৃষ্টি হবে তাকে বলবো ডিপ স্লিপ ফল্ট। ঠিক অপোজিট আয়াম সম্পর্কে আমরা জেনে গেছি, আয়াম কাকে বলে, স্ট্রাইক বরাবর যখন দুটো শিলাখণ্ড সরে যাবে তখন সেটা কি বলবো, স্ট্রাইক স্লিপ। ওকে, আর স্ট্রাইক স্লিপের ফলে যে চ্যুতির সৃষ্টি হবে তাকে বলবো স্ট্রাইক স্লিপ ফল্ট। ওকে, এরপরে 3 নম্বর, এই ফুটওয়াল এবং হ্যাঙ্গিং ওয়াল, ঝুলন্ত প্রাচীর এবং পাদমূল প্রাচীর মোট যতটা সরে যাবে সেটাকে আমরা কি বলবো, প্রকৃত স্খলন বা নিট স্লিপ। আমরা বলি না মাংসের দোকানে গিয়ে, আরে আমাকে একটু নিট মাংস দেখি। নিট মাংস মানে কি, মুরগির ছাল চামড়া সব বাদ দেবে, সলিড মাংস। ঠিক সেরকম ফুটওয়াল এবং হ্যাঙ্গিং ওয়াল টোটাল যতটা সরে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, নিট স্লিপ বা প্রকৃতি স্খলন। আশা করছি এই সেটটা আপনারা বুঝতে পেরেছেন। এবার সেট 8 আমরা আগেই জেনে গেছি, চ্যুতিতল কাকে বলে বুঝে গেছি, নতি বা ডিপ কাকে বলে বুঝে গেছি। এবার বলছি চ্যুতিতলের নতি যখন খাড়া হবে তখন সেটাকে আমরা কি বলবো, উচ্চ নতির চ্যুতি, হাই অ্যাঙ্গেল ফল্ট। ওকে, আর চ্যুতিতলের নতি যখন মৃদু হবে তখন সেটাকে বলবো নিম্ন নতির চ্যুতি, লো অ্যাঙ্গেল ফল্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সেট 9 আমরা 3টে জিনিস রাখবো। একটা হচ্ছে স্বাভাবিক চ্যুতি কাকে বলবো, প্রথমে স্বাভাবিক চ্যুতি বুঝে নিই। দেখুন এই বইয়ের এটা হচ্ছে কি, হ্যাঙ্গিং ওয়াল, নিচেরটা হচ্ছে ফুটওয়াল। ওকে, স্বাভাবিক চ্যুতিতে কি হয়, স্বাভাবিক চ্যুতিতে ঝুলন্ত প্রাচীর কি হবে, নিচে থাকবে। ঝুলন্ত প্রাচীর কোথায় থাকবে, নিচে থাকবে। আর পাদমূল প্রাচীর উপরে থাকবে, অর্থাৎ হ্যাঙ্গিং ভ্যালি নিচে থাকবে আর ফুটওয়াল কি থাকবে, উপরে থাকবে। এটা হচ্ছে সাধারণ চ্যুতি বা নর্মাল ফল্টে। বিপরীত চ্যুতিতে উল্টো হয়ে যাবে। বিপরীত চ্যুতিতে কী হবে, হ্যাঙ্গিং ওয়াল উপরে থাকবে বা ঝুলন্ত প্রাচীর উপরে থাকবে আর ফুটওয়াল বা পাদমূল প্রাচীর নিচে থাকবে। আশা করি বোঝাতে পেরেছি স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতি। এবার চলে আসবো, দেখুন এই স্বাভাবিক চ্যুতি, একাধিক স্বাভাবিক চ্যুতি যখন এখানে আমরা বুঝে নেবো, ঠিক আছে? একাধিক স্বাভাবিক চ্যুতি যখন পরপর সিঁড়ির মতো হবে, একাধিক স্বাভাবিক চ্যুতি যখন পরপর সিঁড়ির মতো নেমে আসবে, একাধিক স্বাভাবিক চ্যুতি পরপর সিঁড়ির মতো নেমে এলে তখন সেটাকে আমরা কি বলবো, সোপান চ্যুতি বা স্টেপ ফল্ট। তাহলে একাধিক স্বাভাবিক চ্যুতি নেমে এলো, স্টেপ ফল, এবার দুদিক থেকে দেখা গেলো স্টেপ ফল নেমে এলো, এই দিক থেকে স্টেপ ফল নেমে এলো, আবার এই দিক থেকে দেখা গেলো স্টেপ ফল নেমে এলো। এই দিক থেকে দুদিক থেকে যখন দুটো স্টেপ ফল নেমে আসবে দিয়ে মিলিত হবে তখন সেটাকে আমরা কি বলবো, পরীক্ষা চ্যুতি বা ট্রেঞ্চ ফল্ট। তাহলে দেখুন স্বাভাবিক চ্যুতি থেকে কী সৃষ্টি হবে, সোপান চ্যুতি সৃষ্টি হবে, সোপান চ্যুতি থেকে কী সৃষ্টি হবে, পরীক্ষা চ্যুতি সৃষ্টি হবে। পরীক্ষায় কিন্তু অনেক সময় কোশ্চেন পড়ে যে সোপান চ্যুতি কোথা থেকে সৃষ্টি হয়েছে, উত্তর কী হবে, স্বাভাবিক চ্যুতি থেকে। আবার কোশ্চেন পড়ে পরীক্ষা চ্যুতি কোথা থেকে সৃষ্টি হয়েছে, উত্তর হবে সোপান চ্যুতি থেকে। এই পরপর স্টেজ যদি আমরা মনে রাখবো, প্রথম হচ্ছে স্বাভাবিক চ্যুতি, তারপরে সোপান চ্যুতি, তারপরে পরীক্ষা চ্যুতি। এরপরের স্টেজ হচ্ছে সেট 10 বিপরীত চ্যুতি। আমরা বুঝে গেলাম বিপরীত চ্যুতি জিনিসটা কি। বিপরীত চ্যুতি ঝুলন্ত প্রাচীর কী হবে, ঝুলন্ত প্রাচীর সবসময় ওপরে থাকবে আর ফুটওয়াল কি থাকবে, নিচে থাকবে। এবার বিপরীত চ্যুতি থেকে কী সৃষ্টি হবে, থ্রাস সৃষ্টি হবে। কী সৃষ্টি হবে, থ্রাস। এবার থ্রাস দু রকম, একটা হচ্ছে নিম্ন থ্রাস্ট, একটা হচ্ছে আন্ডার থ্রাস্ট, একটা হচ্ছে ওভার থ্রাস্ট। নিম্ন থ্রাস্ট আমরা কাকে বলবো, 5 থেকে 10 ডিগ্রি, 5 থেকে 10 ডিগ্রি চ্যুতিতল বিশিষ্ট বিপরীত চ্যুতিকে আমরা কি বলবো, নিম্ন থ্রাস্ট বা আন্ডার থ্রাস্ট। অতি থ্রাস্ট কাকে বলবো, ওভার থ্রাস্ট, অর্থাৎ 15 থেকে 23 ডিগ্রি চ্যুতিতল বিশিষ্ট বিপরীত চ্যুতিকে আমরা কি বলবো, ওভার থ্রাস্ট। তাহলে এটা বুঝতে পারলাম। তাহলে কোশ্চেন পরীক্ষায় পড়ে বিপরীত চ্যুতিতে কী সৃষ্টি হবে, থ্রাস্ট সৃষ্টি হবে। ওকে, এরপর চলে আসবো
সেট 11 এখানে দুটো হচ্ছে, একটা অনুপ্রস্থ চ্যুতি, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য চ্যুতি। অনুপ্রস্থটা কি হবে, যখন আঞ্চলিক গঠনের সাথে উল্লম্বভাবে হবে তাকে বলবো ট্রান্সভার্স ফল্ট। আর অনুদৈর্ঘ্যটা কি হবে, যখন সমান্তরালভাবে অবস্থান করবে তাকে বলবো, তখন সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য চ্যুতি। ঠিক আছে, তাহলে এই টোটাল ভিডিওতে আমরা কি দেখে নিলাম, এই টোটাল ভিডিওতে 11টা সেট আমরা দেখলাম। 11 সেটের মধ্যে আমরা সমস্ত কিছু জেনে গেলাম। দারুণ কাকে বলে, ফাটল কাকে বলে, চ্যুতি কাকে বলে, চ্যুতি ভিগু কাকে বলে, চ্যুতিরেখা ভিগু কাকে বলে, চ্যুতিরেখা কাকে বলে, চ্যুতিতল কাকে বলে। ঠিক আছে, নতি আয়াম সবই আমরা কিন্তু এই একটা ভিডিওতে জেনে গেলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। এর পরবর্তীকালে আমি আর একটা ভিডিও করব, সেই ভিডিওতে বিভিন্ন চ্যুতির উদাহরণ এবং নিদর্শন কোথায় দেখা যায় সে সম্পর্কে আলোচনা করব। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। চলুন একটু পড়া ধরে নিই। বলুন তো, এরকম করলাম তাহলে এটাকে কী বলো, চ্যুতিরেখা। এরকম যখন করব এটা হচ্ছে চ্যুতিতল। আচ্ছা, এই দুটোর মধ্যে এটা কি বলবো, ঝুলন্ত প্রাচীর, এটা পাদমূল প্রাচীর। আচ্ছা, যখন এটা নিচে নেমে যাবে তখন সেটাকে স্বাভাবিক চ্যুতি, ওপরে উঠে গেলে কি বলবো, বিপরীত চ্যুতি। আচ্ছা, এরপরে একটা ঘটনা দেখুন, এরকম আছে স্বাভাবিক চ্যুতি কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, আয়তন বেড়ে যায়, ক্ষেত্রফল বেড়ে যাবে স্বাভাবিক চ্যুতিতে। আর বিপরীত চ্যুতি কি হচ্ছে, আস্তে আস্তে উপরে উঠছে, মানে আয়তন কমে যাবে বা ক্ষেত্রফল কমে যাবে। আশা করছি এই ভিডিওটা আমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।